আসসালামু আলাইকুম। গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা গতদিন ফিজিক্স ক্লাসে আলোচনা করেছিলাম আলোচনা করেছিলাম হচ্ছে চাপ অধ্যায় সম্পর্কে। বস্তুর উপর চাপের প্রভাব, এই অধ্যায় যেটা আছে আমাদের, ওই অধ্যায়ের আমরা আলোচনা করব। আজকে হচ্ছে চাপ সংক্রান্ত বাকি আলোচনাগুলো আজকে আমরা শেষ করব। তো যাই হোক, তো আমরা আজকে মেইন আলোচনায় চলে আসি। তো গতদিন আমরা আলোচনা করেছিলাম চাপ। তাহলে চাপ কাকে বলে একটু সামারাইজ করে নিই আমরা। চাপ হচ্ছে কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে বলা হচ্ছে চাপ। কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে বলা হচ্ছে চাপ। আমরা গতদিন এই সংজ্ঞাটা শিখেছিলাম। আচ্ছা, এটার একক কি এটাও জেনেছিলাম যে চাপের একক প্যাসকেল, অথবা আরেকটা একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা একটু সামনের দিকে আগাবো, চাপ সংক্রান্ত আর একটু বিস্তারিত শিখব। ঠিক আছে, তো এখন দেখা যাক চাপ সংক্রান্ত আজকে যে আলোচনা শুরু করবো তার প্রথমে হচ্ছে একটা জিনিস দেখবো। আমরা যখন নদীতে বা পুকুরে নামি তখন কি ঘটনা ঘটে। নদীতে বা পুকুরে নামলে কি হয় ঘটনাটা, আমরা যত নদীর বা পুকুরের যত গভীরে যেতে থাকি দেখা যায় আমাদের নিঃশ্বাস নিতে তত কষ্ট বেশি হচ্ছে। কেন হচ্ছে এই সমস্যাটা? এর কারণ আছে অবশ্যই, তাই না? এর কারণটা কি আজকে আমরা এটাই দেখবো। ঠিক আছে, তো দেখা যাক। আমরা এখন একটু দেখি, আমরা কি জানি, আমরা জানি চাপকে আমরা প্রকাশ করি কি দ্বারা? পি দ্বারা। চাপ পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, এটা আমরা জানতাম, তাই না? আচ্ছা, আমরা একটু ফিগারটা আর্ট করে নিই। তাহলে তরলের অভ্যন্তরে পি একটা বিন্দু আমরা আছে, এই পি বিন্দুতে এই বস্তুর উপর প্রযুক্ত চাপের মান আমরা মানে পি বিন্দুটার উপর এখানে যে বিন্দু আমাদের পি দিয়ে সেটা ছোট করে দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই পি বিন্দুতে আমরা কি নির্ণয় করব? চাপের পরিমাণটা নির্ণয় করব। আচ্ছা, তো দেখা যাক এখন এই যে কুয়োটা আছে বা চৌবাচ্চাটা আছে, এর হাইট ধরলাম হচ্ছে আমরা h। এই চৌবাচ্চাটার হাইট বা উচ্চতা ধরলাম হচ্ছে আমরা h। তাহলে এবং এর একটা ব্যাসার্ধ থাকবে অবশ্যই, এর ব্যাসার্ধ ধরলাম হচ্ছে আমরা r। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা একটু কাজে আসি, আমাদের আসল কাজে চলে আসি। আমরা তাহলে ছিলাম কোথায়? p ইকুয়াল টু f ভাগ a। তো এখন কথা হচ্ছে p ইকুয়াল টু যেহেতু f বাই a, এখানে এই f দ্বারা আসলে কি বোঝাচ্ছে? f দ্বারা বোঝাচ্ছে কোন তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। কোন তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, সেটাই তো আমাদের চাপ, তাই না? তাহলে এই ফটা কি? বল। তাহলে এখানে কতটুকু বল প্রয়োগ করছে? তাহলে এই জিনিসটা জানতে গেলে আমাদের একটা বিষয় বুঝতে হবে। আমাদের এই যে কলমটা আমি যখন হাতে নিয়েছি, লক্ষ্য করে দেখবেন, এই কলমটা যখন আমরা হাতে নিয়েছি তখন আমরা একটা কলমের একটা ওজন অনুভব করতে পারি। কি অনুভব করতে পারি? আমরা কিন্তু আসলে সবসময় কোনো কিছু যে হাতে নিলে অনুভব করি, এটা কিন্তু তার ভর নয়, তার ওজন অনুভব করি। কি অনুভব করি? তার ওজন। কারণ এটাই যদি আমি মহাশূন্যে নিতাম হাতের উপরে, তাহলে আমি এটা বুঝতেই পারতাম না এটা আমার হাতের উপর আছে কি নাই। যদি স্পর্শ বলটা আমার স্পর্শের অনুভূতিটা না থাকতো তাহলে আমি এটার কোনো ভর বা ওজন অনুভব করতে পারতাম না। কেন পারতাম না? কারণ মহাশূন্যে আমাদের ওজন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়, কারণ জি এর মান ওখানে শূন্য, অভিকর্ষ ত্বরণ জি এর মান শূন্য, তাই। আচ্ছা, তো আমরা এখানে একটু আসি। তাহলে এই পুরো তরলের যে ওজনটা, এখানে যে পরিমাণ ওজন দিচ্ছে, ওজনটাই হচ্ছে এক প্রকার যেহেতু বল, তাহলে সেই ওজনটাই হচ্ছে আমাদের এই বলের পরিমাণ। তাহলে এই বল সমান আমরা কি লিখবো? এম জি। এখন প্রশ্ন হচ্ছে এমটা কি? এম হচ্ছে এই যে ভিতরে পুরো তরলটা আছে, এই তরলের ভর। আচ্ছা, তো যাই হোক, তাহলে পি ইকুয়াল টু আমরা কি জানলাম? এফ বাই এ এম জি, আর নিচে তো এ আমাদের এ আছে, এ থাকলো এই অবস্থায়। এখন আসা যায় আমরা দেখব এম সংক্রান্ত। এখন এম, এই যে এম, আচ্ছা এই যে এম, এমটা কি? এম হচ্ছে ভর। গতদিন ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে পদার্থের ঘনত্ব। ঘনত্বকে আমরা কি দ্বারা বলেছিলাম? রো দ্বারা প্রকাশ করেছিলাম। এই যে রো ইজ ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি। তাহলে এখান থেকে আমরা চাইলে কিন্তু এম এর মানটা বের করে নিতে পারি। তাহলে দেখেন কি হচ্ছে, তাহলে অতএব এম ইকুয়াল টু কি হচ্ছে? রো ভি। তাহলে এম ইকুয়াল টু কি দাঁড়াইলো আমাদের? রো ভি।
তাহলে এখন কথা হচ্ছে এই যে আমাদের m ইকুয়াল টু রো ভি আসলো, এখানে রোটা কি পদার্থের ঘনত্ব, এখানে যে লিকুইডটা আছে, যে তরলটা আছে সেই তরলের ঘনত্ব। আচ্ছা, আর ভিটা কি? ভি হচ্ছে এই পুরো তরলটার আয়তন। এখন একটু চিন্তা করে দেখেন যে এই পুরো সিলিন্ডার বা চৌবাচ্চাটার মধ্যে বা কুয়োটার মধ্যে কতটুকু পানি থাকতে পারে? কোনো একটা আবদ্ধ পাত্রের মধ্যে সর্বোচ্চ কতটুকু জিনিস ধারণ করতে পারে? তার আয়তনের সমান। কতটুকু ধারণ করতে পারে? তার আয়তনের সমান। যেমন একটি গ্লাস যদি আমরা নেই, ওই গ্লাসের ভেতরের আয়তন যতটুকু, ততটুকুই পানি সে কি করতে পারবে? ধারণ করে রাখতে পারবে। তার মানে গ্লাসের ভেতরের আয়তন আর তার মধ্যে রাখা পানির আয়তন পরস্পর কি হবে? সমান হবে। তো এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় বলতে পারি, সেটা হচ্ছে এই আয়তনটা, এই তরলের আয়তন, আর এই তরলের আয়তনটা আমরা কেমন করে বের করব? এই যে চৌবাচ্চা বা আমাদের যে হচ্ছে কুয়োটা আছে সেই কুবের আয়তন থেকে। ঠিক আছে? তাহলে আয়তন, তাহলে এখান থেকে আমরা বসাই দিতে পারি এটা। তাহলে দেখি কি আছে, এর জায়গায় কি বসবে আমাদের? রো ভি জি ডিভাইডেড বাই কত হচ্ছে? এ। আচ্ছা, তারপরে আসা যাক এখন রো, নিচে এ থাকলো। আচ্ছা, এখন আসলে ভি নিয়ে একটু আলোচনা করা যায়। এই আয়তনটা তাহলে আমরা কেমন করে বের করবো? এই আয়তনটা বের করতে গেলে আমাদের কি লাগবে? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আয়তন সমান আমরা কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। ঠিক আছে? আবার আমরা কি জানি? ক্ষেত্রফল সমান কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে আমাদের আয়তন সমান কি দাঁড়াচ্ছে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আয়তন ভি সমান ক্ষেত্রফল গুণন উচ্চতা। ঠিক আছে? কারণ দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল আর এই যে উচ্চতা h। তাহলে আমরা কি লিখতে পারলাম? v ইকুয়াল টু a ইন্টু h। তাহলে এই মানটা এখানে আমরা বসাই দিই। আচ্ছা, তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশনটা কি দাঁড়ালো? এখন দেখেন রো a hg ডিভাইডেড বাই a। এখন কথা হচ্ছে এই যে এটা আছে, নিচেও একটা এ আছে, এখানেও ক্ষেত্রফল, নিচেও ক্ষেত্রফল, এই দুটোকে আমরা আউট করে দিতে পারি। তাহলে কি আসছে দেখেন, আমাদের ফাইনাল ইকুয়েশনটা কি দাঁড়ালো? p ইকুয়াল টু h রো g। তাহলে p ইকুয়াল টু আমাদের কি দাঁড়ালো ফাইনালি? h রো g। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বা এই পুরো টার্মের মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাই দিবেন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু সামারাইজ করি পুরো বিষয়টাকে। তাহলে আমরা কি বলতেছিলাম যে এফ ইকুয়াল টু কি এফ বাই এ। এফ এখানে বল। তাহলে আমরা এখন পানির ভিতরে বল কেমন করে বের করব? পানির ভিতরে বল বের করার বুদ্ধি হচ্ছে এই পানিটার ওজন। তাহলে পানির ওজন কেমন করে বের করব? ওজন সমান আমরা কি জানি? এম জি। আচ্ছা, তাহলে এফ ইকুয়াল টু কি দাঁড়ালো? এম জি। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, তাহলে এম, এখন তো এই পানির ভর মাপা সম্ভব না। কুয়া থেকে এখন পানি তুলে তুলে আমরা ভর পরিমাপ করবো, এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না। তাহলে কিভাবে করতে হবে? আমরা এর রো ইকুয়াল টু আমরা জানি এম বাই ভি। তাহলে এম ইকুয়াল টু কি হচ্ছে? রো ভি। মনে রাখবে ভর সমান ঘনত্ব গুণন আয়তন, এটা আমরা কখনই শিখেছিলাম। আচ্ছা, যাই হোক, তো আমরা যেটা বলছিলাম, তাহলে এম ইকুয়াল টু কি দাঁড়াইলো আমাদের? রো ইন্টু ভি। ওকে, তারপরে আসতেছে কি? জি তো আগের মতোই আছে। আর ভিটা হচ্ছে কি? এই সিলিন্ডারটার বা তরলের আয়তন। তার তরলের আয়তন কিভাবে বের করবো? ভিতরে সিলিন্ডারের আয়তন থেকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখন ভিতরে সিলিন্ডার বলতে বোঝাচ্ছিলাম এই কুয়োটা বা হচ্ছে যেটা যে কোনো আকারের বস্তু হোক, সেই মানে পাত্র হোক, তার ভিতর থেকে। তাহলে যেটাই হোক, তাহলে দেখা যাচ্ছে কি? তাহলে রো এ আর এইচ সমানে আমরা কি জানি? ভি। তাহলে দেখেন এখানে এ আর এই কেটে গেলে কি থাকবে? এইচ রো জি। এখন এখানকার একটা কথা আছে, ইম্পর্টেন্ট কথা, এটা একটু ভালো করে বুঝতে হবে। লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু তরলের কোনো ভর নেই। এখানে তরলের এই তলাটার কোনো ক্ষেত্রফল নেই। এই পুরো তলার ক্ষেত্রফল ছিল আমাদের এই পুরো তলাটার ক্ষেত্রফল কত ছিল? এ। কিন্তু এই তলার ক্ষেত্রফলও এখানে নেই, তাই না? আচ্ছা, তাহলে কি কি আছে এখানে? এখানে আছে শুধুমাত্র হাইট, মানে পানির এই যে বিন্দুটা আমি কত গভীরে কল্পনা করেছি সেটা। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে এই যে তরলটা, এই তরলের ঘনত্ব কতটুকু সেটা। আচ্ছা, তারপরে কি আছে? জি। জি মানে ওই স্থানের অভিকর্ষ ত্বরণ কত সেটা। তাহলে ডিপেন্ড করছে কয়টা জিনিসের উপর? তিনটা জিনিসের উপর। কিসে? তরলের উচ্চতা, তরলের তরলের ঘনত্ব, আর হচ্ছে অভিকর্ষ স্তরের উপর। এই তিনটা বিষয়ের উপর আমাদের কি নির্ভর করছে? এই চারটা নির্ভর করছে।
এই পর্যন্ত কোনো প্রবলেম থাকলে অবশ্যই 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 তোমরা কমেন্ট বক্সে জানাই দিবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসা যাক আমরা এখান থেকে আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় দেখব। তো দেখা যাক এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে চাপ সংক্রান্ত আমরা আরেকটা বিষয় প্রয়োগ জানবো। তাহলে আমরা কি পাচ্ছিলাম যেন, P সমান H রো G। আচ্ছা, এখানে একটু চিন্তা করে দেখেন, যদি আমাদের এই যে ভিতরের তরলটা এর জন্য আমাদের ফিক্সড থাকে, ফিক্সড বলতে কি, আমি মনে করেন একটা নির্দিষ্ট পুকুরে নেমেছি অথবা নির্দিষ্ট সমুদ্রে নেমেছি, তার মানে কি ওখানকার ঘনত্ব তো আর চেঞ্জ হচ্ছে না, জায়গা যেহেতু ওটাই আছে, স্থান যেহেতু চেঞ্জ হচ্ছে না, তার মানে অভিকর্ষ স্তরণের মানও কোনো পরিবর্তন হবে না, অভিকর্ষ স্তরণের মানেরও কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে শুধুমাত্র কার পরিবর্তন হচ্ছে, এইচ বলতে কি হাইটটা, তার মানে আমি তখন কি ঘটনা ঘটছে দেখেন, তাহলে পি সমানুপাতিক এইচ। এটা কখন হবে, যখন আমাদের রো এবং জি স্থির থাকবে, মানে কি একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট তরলের ক্ষেত্রে এটা। তাহলে আমরা কি বলতে পারবো, যে কোনো তরলের অভ্যন্তরের কোনো বিন্দুতে চাপ তার উচ্চতার সমানুপাতিক। এই জন্যই কি হচ্ছে, এই জন্যে আমরা তরলের যত গভীরে যাই ততই যেহেতু এইচ বৃদ্ধি পাচ্ছে, মানে কি হচ্ছে হাইটটা বাড়ছে, পানির উপরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমাদের কার মান বৃদ্ধি পাবে, এই জন্য আমাদের চাপের মানও বৃদ্ধি পাবে। এই জন্য আমরা তরলের যত গভীরে যাব আমাদের নিঃশ্বাস নিতে দেখবা তত বেশি কি হচ্ছে, কষ্ট হচ্ছে। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা একটু আবার বলি, তাহলে তরলের গভীরে কোনো বিন্দুতে চাপের পরিমাণ তার কিসের সমানুপাতিক, তার গভীরতার সমানুপাতিক, এবং এটি কার উপর নির্ভর করে না, এটি তরলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তার মানে কি, সমুদ্রের মধ্যেও যদি আমরা নামি, সমুদ্র ওটা শুধুমাত্র গভীরতার উপর ডিপেন্ড করবে, তলার ক্ষেত্রফল কত বা সমুদ্র তলের উপরিতলের বা নিচের তলের ক্ষেত্রফল কত এটার উপর নির্ভর করবে না, ঠিক আছে? কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। ওকে, তো যাই হোক, এখন আসা যাক আমরা একটু সামনের দিকে আসবো। আচ্ছা, এখন আসা যাক আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে চাপ সংক্রান্ত আর একটা বিষয় আলোচনা, যেটার নাম হচ্ছে বায়ুচাপ, ঠিক আছে? আচ্ছা, তো বায়ুচাপ জিনিসটা কি? বায়ুচাপ হচ্ছে এই যে আমরা দাঁড়িয়ে আছি, তাই না? তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, তো আমরা তো এখানে কি বাতাসের কোনো চাপ বুঝতে পারছি না। কেন পারছি না? তার মানে আমাদের তা মনে হওয়া উচিত তাহলে বাতাসের কোনো চাপ আসলে নাই, এই বায়ুচাপ আসলে থাকার কথা না, কারণ আমরা সেটা অনুভব করতে পারছি না। কিন্তু আসলে ঘটনা কিন্তু তা নয়। তাহলে কি বিষয়টা, আমাদের ভিতরেও বায়ু আছে, বাহিরেও বায়ু আছে, এই দুটার চাপ যেহেতু সমান এবং বিপরীতমুখী, এই জন্য আমরা এটা বুঝতে পারি না, এই চাপটা আমরা বাড়তি করে অনুভব করতে পারি না। তোমরা এটা কখন বুঝতে পারবে, যখন তোমরা মুখ লাগিয়ে কখন যদি প্লাস্টিকের বোতলে পানি খেয়ে থাকো অথবা যদি কোল্ড ড্রিঙ্কস কোনো একটা খেয়ে থাকেন, তাহলে দেখবেন কি হচ্ছে, যখন আপনারা খাচ্ছেন যত খাবেন আস্তে আস্তে যদি বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে, আস্তে আস্তে বোতলটা কি হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে আসছে, ঠিক আছে? মানে আমরা কি বলি ওটাকে, সংকুচিত হয়ে আস্তে আস্তে দুমড়ে যাচ্ছে বোতল, তাই না? তো এটা কেন? এর কারণ হচ্ছে একটা পাত্রে যখন ভিতরে আমরা মুখের খুলে অবস্থায় স্বাভাবিক অবস্থায় রাখি, তখন কি ঘটনা ঘটবে, ভিতরেও বায়ু আছে বাহিরেও বায়ু আছে, তাহলে দুই পাশের বায়ুর চাপ যেহেতু সমান, তার সমান এবং বিপরীতমুখী, এই কারণে ওটা সাম অবস্থায় থাকে, যেমন আছে তেমনই থাকে। কিন্তু আমি যদি ভিতর থেকে পদার্থটা বের করি, অথবা সেটা বায়ু হোক আর তরল হোক আর কিছু বের হোক, কিন্তু ভিতরে যদি আমার সেটা অনুরূপভাবে প্রবেশ না করে, তখন কি হচ্ছে, ভিতরের চাপ কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, কিন্তু বাহিরের চাপ কি কমেছে, বাহিরের চাপ তো আর কমে নেই। যেহেতু বাহিরের চাপ কমেনি, তখন কি হবে, তখন আস্তে আস্তে বাহির থেকে ওটাতে কি প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করবে, আর এই চাপের ফলে আস্তে আস্তে বোতলটা ডুবে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটার একটা পরীক্ষা যদি আমি বলি, মানে একটা ইন্টারেস্টিং পরীক্ষা করে দেখতে পারে। এটা মনে করেন একটা লোহার বলয়, ঠিক আছে? একটা লোহার বলয়, অর্ধেক বলয়। আচ্ছা, এরকম আর একটা বলয় নিলাম আমরা অর্ধেক। এই দুটা বলয় সমান, মুখ দুটো দেখতে সমান হচ্ছে না আর্টের কম বেশি কারণে, তো আমরা একটু বলি এই দুটো বলয়ের ভূমিকার মুখ সমান। কীরকম সেটা, এই যে এইরকম দুটো বলয়। এখন এই দুটো বলয়কে আমরা এভাবে এখানে একখানে করবো, জোড়া লাগাই দেবো, ঠিক আছে? এভাবে কি করবো, জোড়া লাগাই দেবো। দেখি আমরা জোড়া লাগানোর পরে কি ঘটনা ঘটতেছে, এটাকে এখানে নিয়ে আসি,
জোড়া লাগে, ঠিক আছে। আচ্ছা, এর ভিতর থেকে ভ্যাকুয়াম মেশিন দ্বারা কি করবো, সব বাতাস মনে করেন বের করে দিচ্ছি এবং এই দুটো মাথা সিল করে দিচ্ছি। সিল করে দেওয়া বলতে রাবার প্যাড বা অন্য কিছু দিয়েছি, কোনো প্রকার আঠা ব্যবহার করি, ঠিক আছে। রাবারের দুটোর মুখে রাবারের প্রলেপ দিয়ে রাবার একটা লাগাই দিয়ে এটা যদি লাগাই দেন তাহলে ভিতরে কিন্তু এয়ার টাইট হয়ে যায়। আমাদের পানির ওই যে জারগুলোতে দেখবেন মুখে একটা রাবার দিয়ে এয়ার টাইট করা থাকে, পেঁয়াজ দিলে আটকে যায়। পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নয়, শুধু মুখটা মুখে মুখে এরকম করে লাগানো আছে আর ভিতর থেকে সব বাতাস বের করে নিচ্ছে। আচ্ছা, এখন এখানে আমরা একটা রিং লাগাই দিই, এই পাশে এবং এই পাশে আমরা স্টিকল দিয়ে এই পাশে 7টা ঘোড়া, এই পাশে 7টা ঘোড়া, দুই দিকে যদি টানতে থাকে তারপরেও এটাকে আর খুলতে পারবে না। কেন খুলতে পারবে না? এর কারণ হচ্ছে এর ভিতরে কোনো চাপ নেই, কারণ এর কোনো বায়ু নাই, ভিতরে কোনো কিচ্ছু নাই, এটা পুরোটাই ফাঁপা হয়ে গেছে এবং ভিতরটা বায়ু শূন্য হয়েছে। তো কি হচ্ছিল, আগে যখন ভিতরে বায়ু ছিল তখন এই যে বাহির থেকে এর উপর বায়ু যে চাপ দিচ্ছিল সেই চাপ এবং ভেতরের চাপ পরস্পর সমান ছিল যখন ভিতরে বায়ু ছিল। কিন্তু যখন আমরা ভিতর থেকে সম্পূর্ণ বায়ুটা বের করে নিয়েছি তখন আর এর ভিতরে কিন্তু এই চাপটা কাজ করবে না। শুধু কোন চাপ কাজ করতেছে? বাহিরের বায়ু চাপটা কাজ করছে। তো এই বাহিরের বায়ু চাপ এমনভাবে এটাকে শক্ত করে বাহির থেকে চাপ প্রয়োগ করে রাখছে যে দুই পাশে 7টা করে ঘোড়া দিয়েও যদি আমরা এটাকে টানি তারপরেও এটা কি হবে না, এটা খুলে আসবে না, ঠিক আছে। তাহলে চিন্তা করে দেখো যে বায়ু চাপটা কত শক্তিশালী চাপ, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এটা আমরা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এই বায়ু চাপের পরিমাণটা আমাদের মাথার উপরে কত, ঠিক আছে, এটা আমরা পরিমাপ করতে পারবো। তার আগে আমি বলে রাখি এটা হলো 10 to the power 5 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, বা এটার পরিমাণটা কি দেখতে পাবো প্যাসকেল, 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। তার মানে কি একের পরে কয়টা শূন্য? 5টা শূন্য। অনেক বিশাল চাপ কিন্তু এটা, এত প্যাসকেল হতে পারে এটার চাপ। আচ্ছা, তো এটা আমরা এখন পরিমাপের একটা পদ্ধতি দেব। এটার জন্য আমরা একটা পরীক্ষা করি। কিন্তু টরেসিলি একটা পরীক্ষা করেছি, ঠিক আছে, সে পরীক্ষাটাই আমরা এখন সে পরীক্ষা দেখার জন্য আমরা একটা পাইপ নিয়ে এসেছি। দেখেন, এটা মনে করেন একটা 1 মিটার লম্বা পাইপ। কয় মিটার লম্বা পাইপ? 1 মিটার লম্বা। এই যে 1 মিটার লম্বা একটা পাইপ, এটা যদিও কাছে ধরে ভালো হতো, কাছে নাই তো এই জন্য অ্যালুমিনিয়াম পাইপ নিয়েছি আর কি। তো যাই হোক, এই 1 মিটার লম্বা যে পাইপটা আছে এই পাইপটার এক মাথা বন্ধ আর এক মাথা খোলা। এক মাথা কি আছে? বন্ধ, আর এক মাথা খোলা, ঠিক আছে। আচ্ছা, এখন করবো কি, এর মধ্যে আমরা পারদ ঢালবো। কি ঢালবো? পারদ, ভর্তি করে পারদ ঢাললাম। আচ্ছা, তো এখন এটা মুখটা আমরা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে কি করবো দেখেন, একটা পাত্র নেব, এই পাত্র ভর্তি পারদ আছে। এই পাত্র ভর্তি কি আছে? পারদ, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমরা যে সিলিন্ডার 1 মিটার নল নিয়েছি, এই নলটাকে এইভাবে মুখ দিয়ে উল্টায় এই পারদের মধ্যে বসাইছি, তারপরে আস্তে করে মুখটা বের করে দিচ্ছি। তাই এটা আমরা একটু আর্টের মাধ্যমে দেখি কেমন হয়। দেখা যাচ্ছে বাবা না? এইরকম, তাই না কি? তো এই পুরোটা ভর্তি এখন পারদ আছে, কিন্তু যখন আমরা এটা ভর্তি কিন্তু পারদ আছে, যখনই আমরা এটাকে ছেড়ে দেব, এই মাথা থেকে আমরা হাতটা সরাই নেব লোকটা, তখন দেখা যাবে এখান থেকে কিছুটা পারদ নিচে নেমে গেছে, এই পর্যন্ত পারদ। আবার এখানে সে আটকে গেছে, আর নিচে নামছে না। এখন প্রশ্ন হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে কেন নিচে নেমে পুরোটা খালি হলো না? আমাদের তো হিসেবে পুরোটা পড়ে যাওয়ার কথা, কারণ এটাকে যদি আমি বাইরে এভাবে ধরে রাখতাম উল্টা করলে তো পুরো পার্টটা নিচে পড়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু এখানে পুরোটা কেন পড়লো না? 1 নাম্বার। আর এই একটা ফাঁকা, কি আসলেই ফাঁকা? এখানে দুইটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে। তাহলে দেখো, প্রথম প্রশ্নের উত্তর দেই যে এটা এই জায়গাটা কি আসলেই ফাঁকা? না, এটা আসলে ফাঁকা না। এটাকে বলা হয় টরেসিলির শূন্য স্থান। এটাকে কি বলা হয়? টরেসিলির শূন্য স্থান। এই টরেসিলির শূন্য স্থানকে আমরা আসলে ফাঁকা বলবো না। কেন বলবো না? কারণ এর মধ্যে কিছুটা পারদ বাষ্প থেকে যায়, কারণ এখানে চাপ কমে যাওয়ার কারণে কিছুটা পারদ ব্যাপার হয়ে যায়, মানে বাষ্পীভূত হয়ে এখানে কিছুটা পারদ থেকে যায়, মানে পারদের বাষ্প থাকে। তার মানে টরেসিলির শূন্য স্থান কিন্তু আসলে কি নয়? শূন্য নয়।
ঠিক আছে, এটা জানবে, এটা ভয়ের প্রশ্ন আসে। আচ্ছা, তারপরে দেখা যাক আমরা যেটাতে ছিলাম, আবার একটু ব্যাক করি। সেটা হচ্ছে এই যে হাইট পর্যন্ত এটা নেমে গেল, এটা যদি আমরা সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশ নিতাম, বা আমাদের যদি আদর্শ বায়ুচাপ থাকতো, সমুদ্র পৃষ্ঠে না হলেও যদি আমাদের আদর্শ বায়ুচাপে থাকে, তাহলে দেখা যাবে এটা কত হয়েছে, 76 সেন্টিমিটার। এটা কত, হাইটটা কত হবে আমাদের, 76 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কেন পুরোটা পড়লো না, এর কারণে এখন আসো। এই যে এখানে কারকটার হাইট যত বেশি ছিল, চাপ তত বেশি, তাহলে এখান পর্যন্ত একটা এখানে চাপ প্রয়োগ করছিল। কিন্তু আবার কি করতেছে, এখানে বায়ু এটার উপরে একটা কি দিচ্ছে, এই পারগুলোর একটু চাপ দিচ্ছে, বাহির থেকে এই চাপটায় ঊর্ধ্বমুখী একটা চাপ অনুভব করছে সে উপরের দিকে। আচ্ছা, এই চাপ, ঊর্ধ্বমুখী চাপ এবং পারদের চাপ যদি আগে বেশি থাকার কারণে আস্তে আস্তে নামতেছিল, যখন এই অবস্থায় আসছে তখন এই হাইটের জন্য পারদের চাপ এবং এই ঊর্ধ্বমুখী বায়ুচাপ বা বায়ুর জন্য যে চাপটা দিচ্ছে সেই চাপটা পরস্পর সমান হয়ে যায়। যখনই সমান হয়ে যায় তখনই পারদা নিচের দিকে নামে না। কেন? কারণ উপরের দিকের চাপ আর নিচের দিকের চাপ পরস্পর কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, এই জন্য এটা স্থির অবস্থায় আছে। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে দেখা যাক, এখান থেকে চাইলেই আমরা কি বের করে ফেলতে পারবো। তার মানে এখানে এই যে পারদ, এই সূত্রটা মানে 76 সেন্টিমিটার হাইটের জন্য যে পারদের চাপটা, এটাই হচ্ছে আমাদের এখানকার বায়ুচাপ। কারণ এই 76 সেন্টিমিটার পারদের চাপ এবং বায়ুচাপ পরস্পর কি সমান, তার মানে হয়তো এটা নেমে যেত, তাই না? আচ্ছা, তাহলে দেখা যাক সেই চাপটা যদি আমরা বের করতে যাই, একটু আগে আমরা একটা সূত্র শিখেছি, সেটা কি, ইকুয়াল টু এইচ রো জি। এই এইচ এর জায়গায় আমরা কি বসাবো, 76 সেন্টিমিটার। 76 সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। এর রো এর জায়গায় বসাবো হচ্ছে আমরা পারদের ঘনত্ব, আর জি এর জায়গায় কি বসাবো, জি এর জায়গায় বসাবো হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর আমরা একটু সাবধানে থাকবো, বাসা থেকে কম বের হবো, আর করোনাকালীন সময়ে সব নিয়মনীতি মেনে চলবো। করোনা সরকারি যে নির্দেশনাগুলো আছে, স্বাস্থ্যবিধি আছে, এগুলো সব মেনে থাকার চেষ্টা করবো। ঠিক আছে বাবারা, আমরা নেক্সট ক্লাসে তাহলে চাপ সংক্রান্ত আরও আলোচনা করে আমরা আর্কিমিডিসের সূত্রে চলে যাবো। আগে চাপের বাকি অংশগুলো শেষ করে, যেমন প্যাসকেলের সূত্র আছে, এগুলো একটু তোমরা দেখে রাখবে, প্যাসকেলের সূত্র দেখে রাখবে, প্যাসকেলের সূত্র শেষ করে আমরা আর্কিমিডিসের সূত্র শুরু করবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।